দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। তোমরা ইতোমধ্যে হয়তো দেখে থাকবে তোমাদের পাঠ্যক্রমের মধ্যে ভারতীয় গল্প, অলৌকিক আছে আর আন্তর্জাতিক কবিতা আছে। এই দুটো থেকেই প্রশ্ন আসে। 5 নম্বরের প্রশ্ন আসবে, হয় ভারতীয় গল্প থেকে উত্তর করতে হবে অথবা আন্তর্জাতিক কবিতা থেকে লিখতে হবে 5 নম্বরের। আর এমসিকিউ ঠিক একই রকমভাবে দুটো থেকেই প্রশ্ন আসবে অথবা দিয়ে একটি, আর এসে কিউ ঠিক তাই, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রেও দুটো থেকেই প্রশ্ন আসবে অথবা দিয়ে একটি উত্তর করতে হবে। তাহলে এই অংশে মোট থাকবে 7 নম্বর, 7 মার্কস। আমাদের দুটোই তৈরি করে রাখা উচিত, যার যেটা ভালো লাগবে তারা সেখান থেকে উত্তর করবে। একটা দেখার বিষয় এটাই যে একাদশ শ্রেণীতে আন্তর্জাতিক গল্প ছিল আর ভারতীয় কবিতা ছিল, দ্বাদশ শ্রেণীতে সেটা ঠিক উল্টো হয়ে গেল। কি দেখছি আমরা? দেখছি অলৌকিক গল্প, ভারতীয় গল্প, আর কবিতা আন্তর্জাতিক কবিতা। তো আজকে আমি আন্তর্জাতিক যে কবিতা হিসেবে তোমাদের পাঠ্যক্রমের মধ্যে আছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। বের্টোল্ট ব্রেখট, জার্মান নাট্যকার, কবি, বিখ্যাত মানুষ, তোমরা জানো তার সম্পর্কে। আমি 2-4টি কথা বলবো। তার রচিত কোয়েশ্চেন ফ্রম আ ওয়ার্কার হু রিডস, কোয়েশ্চেন ফ্রম আ ওয়ার্কার হু রিডস, এই লেখাটি অনুবাদ করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় কবি, অধ্যাপক, প্রখ্যাত ব্যক্তিত্ব শঙ্খ ঘোষ। কাজেই বুঝতেই পারছ যে বিখ্যাত মানুষের সৃষ্টি, তাকে অনুবাদ করলেন আমাদের পরিচিত কাছের মানুষ আর এক বিখ্যাত ব্যক্তিত্ব। কবিতাটির একটি বিশেষত্ব আছে, মাহাত্ম্য আছে, যা আমাদের হৃদয়কে নাড়া দেয়। সে প্রসঙ্গে আমি পরে আসব। আগে কবিতাটি সম্পর্কে যাওয়ার আগে, বলার আগে, আমি তার যে রচয়িতা, তোমরা সবাই জানো ওনাকে, ওনার সম্পর্কে সারা পৃথিবীর মানুষ কৌতূহল দেখিয়েছে, জেনেছে, তার সম্পর্কে প্রচুর বই আছে। বের্টোল্ট ব্রেখট, এই নামটাই আমাদেরকে শিহরিত করে। ওনার নাম উচ্চারিত হলেই আমরা নাটক সম্পর্কে একটা ধারণা করি, নাট্য জগৎ সম্পর্কে একটা চেতনা আমাদের জাগ্রত হয়। নাট্য ব্যক্তিত্ব। তিনি 1898 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি তিনি জার্মানি বাভারিয়া সেখানে জন্মেছিলেন, আউগসবুর্গে। খুব সম্ভ্রান্ত বনেদি পরিবারে তার জন্ম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই যে সম্পন্ন পরিবার, শ্রেণী, সেই শ্রেণী সম্পর্কে তার মনের মধ্যে কিছু প্রশ্ন জাগ্রত হয়। তিনি তার কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেন সেই উচ্চ শ্রেণীর প্রতি
বিদ্বেষ, তিনি অন্য ভাবনায় ভাবিত হতে থাকেন। তার পিতা একটি কাগজ কোম্পানি, তার অধিকর্তা ছিলেন। বুঝতেই পারছো, সম্ভ্রান্ত মানুষ। তাকে ভর্তি করে দেওয়া হলো মেডিকেল স্কুলে, কিন্তু পরিস্থিতি বিরূপ হয়ে দাঁড়ালো। প্রথম বিশ্বযুদ্ধ, তার ভয়ঙ্কর প্রভাবে প্রভাবিত হলো তার পড়াশুনো। পিতার উদ্যোগে পরবর্তী ক্ষেত্রে একটি সামরিক হাসপাতালে তার কাজ হয়, তিনি কাজ পান। কি করতে হতো? যুদ্ধে আহত সেনা যারা ফিরতেন তাদের সেবা করা, তাদের শুশ্রূষা করা, এই কাজগুলো করতে হতো। কিন্তু তার যে সৃজনশীলতা, তার যে সৃষ্টিশীলতা, তার এই ভবঘুরে একটি বিষয় তিনি নিজে মজা করেই বলেছিলেন যে বাভারিয়ার বেবে। এইভাবে তিনি তার সাহিত্য চেতনা, মননশীলতা, সাধারণ মানুষদের হয়ে কথা বলা, শ্রমজীবী মানুষদের কথা, শ্রমিক শ্রেণীর স্বার্থ দেখা, তাদের পাশে দাঁড়ানো, তাদের নিয়ে ভাবনা চিন্তা করা, এই বিষয়গুলো তাকে ভীষণ রকমভাবে ভাবিত করল। যুদ্ধক্ষেত্রে যে কাইজারের চরিত্রটাকে তিনি বেআব্রু করে দিলেন। মৃত সৈনিকের ব্যালাড, বিখ্যাত লেখা তার, এগুলো অনুবাদ করা নাম বলছি আমি। মৃত সৈনিকের ব্যালাড দেখানো হলো রাষ্ট্রনায়ক যারা হন তারা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, তারা নিজেদের জায়গায় স্থিত থাকার জন্য যুদ্ধক্ষেত্রে যারা ঘাম রক্ত দিয়ে, জীবন দিয়ে লড়াই করেন তাদেরকে শহীদ আখ্যা দেওয়া হয়, তাদেরকে বীর তকমা দেওয়া হয়। এগুলো তার কাছে খুব হাস্যকর বলে মনে হলো। এবং এপিক সাহিত্য নিয়ে তিনি পড়াশোনা শুরু করলেন। এটা একটা তার জীবনের দিক পরিবর্তন বলা যায়। তিনি সাধারণ মানুষের কথা যেমন ভেবেছেন, দ্য থ্রি পেনি অপেরা, পৃথিবী বিখ্যাত নাটক, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, দ্য থ্রি পেনি অপেরা, সারা পৃথিবীর, এটা 1928 খ্রিস্টাব্দে এই নাটক সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছিল। নাট্যমোদী মানুষেরা চিনেছিলেন একজন বিশিষ্ট প্রকৃত নাট্যকারকে। অসাধারণ লেখা। ভালো লাগবে জেনে যে আমাদের এখানেও কিন্তু অনেক নাট্য ব্যক্তিত্ব, তারা বা বিভিন্ন নাট্য সংস্থা, তারা সেই নাটকের অনুবাদ 3 পয়সার পালা এখানেও কিন্তু রাতের পর রাত সফলভাবে অভিনীত হতো, ভিড় উপচে পড়ত, দেখে খুব আনন্দ পেতেন আমাদের এখানের দর্শকেরা। তো যেটা বলছিলাম, এপিক সাহিত্য পড়ার জন্য তিনি কি করলেন? তিনি আমাদের সংস্কৃত সাহিত্য পাঠ করলেন। ভাবা যায় এপিক নিয়ে চর্চা করার জন্য তিনি কতটা সঠিক এবং যথাযথ হতে চেয়েছিলেন, যে সংস্কৃত সাহিত্য, এপিক সাহিত্য তিনি কিন্তু অধিগত করলেন। তিনি চীনের বিভিন্ন থিয়েটার, জাপানের কাবুকি থিয়েটার ইত্যাদির সঙ্গে তিনি পরিচিত হলেন। আর তিনি জাপানের কাবুকি থিয়েটারের সঙ্গে যেমন পরিচিত হলেন, ঠিক একই রকম ভাবে তিনি কিন্তু
শ্রমিক শ্রেণীর স্বার্থ দেখার জন্য দেখতে গিয়ে তিনি মার্ক্সবাদকেও কিন্তু রপ্ত করলেন, অধিগত করলেন। এইরকম একজন ব্যক্তিত্ব, এইরকম একজন নাট্যকার, তিনি মূলত নাটক লিখেছেন। কিন্তু আমি যেটা বলছিলাম যে আমাদের পাঠ্যক্রমে যেটা আছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, অনুবাদ করার পরে এই নামটা হয়েছে। শঙ্খ ঘোষ অনুবাদ কাজটি করেছেন। তার বিষয়বস্তু কি হতে পারে, আশা করি তোমাদের কাছে ধারণাটি কিছুটা হলেও পৌঁছে গেল। তিনি শ্রমিক শ্রেণীর কথা, সেই নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, পীড়িত, বঞ্চিত মানুষদের কথা, যারা সিঁড়ি, যাদেরকে সিঁড়ি করে সাম্রাজ্য নির্মিত হয়, শীর্ষে ওঠা যায়। বিভিন্ন রাজা, সম্রাট, মহারাজদের কথা ইতিহাসের পাতায় জায়গা পায়, কিন্তু যাদের রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে, জীবনের বিনিময়ে তারা সেই জায়গাতে পৌঁছতে পারেন কিংবা প্রতিষ্ঠিত হতে পারেন, তারা কিন্তু অন্ধকারেই থেকে যান। এই অন্ধকারে থেকে যাওয়া মানুষদের কথা, অর্থাৎ বের্টোল্ট ব্রেখটের চরিত্রেরা খুব ছোট ছোট মানুষ, খুব ছোট ছোট মানুষ, আমাদের অতি পরিচিত মানুষ, মাটির কাছাকাছি থাকা মানুষ, তাদের নিয়েই কিন্তু ব্রেখটের চর্চা। যেমন তোমরা সবাই জানো যে নাটকের জগতে খুব মহান চরিত্রদেরকে নিয়েই কিন্তু সোফোক্লেস থেকে ইবসেন পর্যন্ত ব্যক্তিত্বরা নাড়াচাড়া করেছেন। কিন্তু সেই মহান চরিত্র, মহান ব্যক্তি, এনারাই হবেন নাটকের কুশীলব। সোফোক্লেস থেকে ইবসেন পর্যন্ত যা ভেবেছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কিন্তু নতুন দিগন্ত খুলে দিলেন এই বের্টোল্ট ব্রেখটি। তার নাটকের কুশীলবেরা খুব মাটির কাছাকাছি থাকা মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের অতি পরিচিত মানুষ। ঠিক সেই রকমই মানুষ আমরা যে কবিতাটি পড়তে চলেছি, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, সেই কবিতার মধ্যেও তাদের কথাই বলা হয়েছে। আমি খুব সংক্ষিপ্তভাবে মূল বিষয়বস্তুটা তোমাদের সামনে রাখছি, তারপরে আমি পাঠ্য অংশে চলে যাব। আমি পাঠ্য অংশের ছবি তোমাদের কাছে পাঠিয়ে দেব। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর অর্থ একটু জানা দরকার আছে, কারণ প্রত্যেকটা শব্দ খুঁটিয়ে আমরা যদি না পড়ি, আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো, খুঁটিয়ে না পড়লে, না জানলে কিন্তু আমরা এমসিকিউ বা এসএকিউ এর উত্তর কিন্তু করতে পারবো না। যেমন সেটা করতে পারবো না, সেরকম বড় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের অসুবিধে হবে। তাই আমরা পাঠ্য অংশটা খুব খুব ভালোভাবে পড়বো, নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। তো যাই হোক, আমি একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে কবিতার বিষয়টা রাখছি। কবিতাটি শুরু হচ্ছে যে 7 দরজাওয়ালা থিপসের কথা বলে। 7টা দরজাওয়ালা যে থিপস, সেই থিপস তৈরি হয়েছিল সেটা ইতিহাসে লেখা আছে, কিন্তু কারা তৈরি করেছিলেন, কাদের শ্রম আছে সেখানে, কাদের ঘাম আছে সেখানে, কাদের বঞ্চনার ইতিহাস তার পরতে পরতে জড়িয়ে আছে, সেটা কিন্তু বলা নেই। ইতিহাসে সেটা জায়গা পায় না, বারে বারেই আসবে। তোমাদের একটু মনে করিয়ে দিই, মনে রাখবে, এইরকম 12টি ইমেজের কথা, 12টি চিত্রের কথা এই কবিতার মধ্যে কিন্তু আছে। 12টি চিত্র আছে পরপর, এগুলো তোমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর আমরা ভীষণভাবে করতে পারবো, খুব ভালোভাবে করতে পারবো। ব্যাবিলন, ব্যাবিলন বারে বারে ধ্বংস হয়েছে, শত্রুদের আক্রমণে ব্যাবিলন বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু সেই কথাটি বলা আছে ইতিহাসে। আবার নতুনভাবে গড়ে উঠেছে ব্যাবিলন, সেই কথাটিও বলা আছে, কিন্তু কারা সেই নতুনভাবে ব্যাবিলনকে তৈরি করলেন, তারা কিন্তু ইতিহাসে বঞ্চিতই রয়ে গেলেন। সমৃদ্ধ যে লিমা,
তোমরা সবাই জানো, আমি লিখে দেব, পেরুর রাজধানী লিমা, তার সমৃদ্ধির কথা সারা বিশ্বের মানুষ জানেন। সেই পেরুর রাজধানী লিমার সমৃদ্ধির পেছনে কারা ছিলেন? একটা নগরী যে সমৃদ্ধ হয়ে ওঠে কাদের পরিশ্রমে, কাদের চেষ্টায়, কাদের নিষ্ঠায়। কিন্তু ইতিহাস কিন্তু তাদের জায়গা দেয় না, ইতিহাস তাদেরকে বঞ্চিত করে, তারা অন্ধকারেই রয়ে যান। আমি গোড়াতেই বলেছি, সেই সব মানুষদের পাশে দাঁড়িয়ে নাটকে যেমন তিনি সেই সব চরিত্রগুলোকে জায়গা করে দিয়েছেন, কবিতার ক্ষেত্রেও কিন্তু তিনি সেই কুশীলবদেরই জায়গা দিয়েছেন। চীনের প্রাচীর, চীনের প্রাচীর তো পৃথিবী বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে একটি। সেই চীনের প্রাচীর কত পরিশ্রম, কত নিষ্ঠা, দিবারাত্র পরিশ্রমের ফলে তৈরি হয়েছিল, সেই শ্রমিক শ্রেণীর মানুষদের কথা কিন্তু নেই। চীনের প্রাচীরের কথা কিন্তু সবাই জানে। রোম সাম্রাজ্য পতন হয়েছে, তোমরা সবাই জানো। বিভিন্ন সময়ে ধর্মযুদ্ধ ঘটেছে। সেই রোম সাম্রাজ্যকে বারে বারে গড়ে তুলেছিলেন কারা? সেই শ্রমজীবী মানুষেরাই, যাদের পরিশ্রমে রোম সাম্রাজ্যের পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছিল। সিজার কাদের জয় করে তার সাম্রাজ্যকে অধিকার করেছিলেন? কাদের সাহায্য পেয়েছিলেন? কাদের ঘাম রক্তের বিনিময়ে, কাদের জীবনের বিনিময়ে সিজার তার সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন? সেটা কিন্তু ইতিহাসে লেখা নেই। ইতিহাসে লেখা আছে সিজারের সাফল্য, সিজারের গরিমার কথা। বাইজেন্টিয়াম সভ্যতা সারা পৃথিবীর মানুষ জানেন, তার গরিমার কথা। সেই বাইজেন্টিয়াম সাম্রাজ্য, বাইজেন্টিয়াম সভ্যতা, তার কথা ফলাও করে ইতিহাসে বলা আছে। কিন্তু সেই সভ্যতার বাইরেও যে খেটে খাওয়া শ্রমজীবী, অর্ধাহারে থাকা, অনাহারে থাকা মানুষদের কথা কিন্তু ইতিহাসে জায়গা পায়নি। উপকথার আটলান্টিসের কথা, উপকথার আটলান্টিস যখন ধ্বংসপ্রাপ্ত হয়, তখন কিন্তু সাধারণ মানুষেরাও তাতে যন্ত্রণা পায়। আলেকজান্ডারের ভারত আক্রমণ তোমরা সবাই জানো। আলেকজান্ডার, তার বীরত্বের কথা, তার বিক্রমের কথা সর্বজনবিদিত। ছেলেবেলায় আমাদের খুব প্রিয় চরিত্র সেই আলেকজান্ডার। ভারত জয় করবেন, কিন্তু ফেরার পথে তার মৃত্যু ঘটেছিল। আমি সেই প্রসঙ্গ আলাদা। সেই আলেকজান্ডার কি একা লড়াই করেছিলেন? তার যে সাফল্য, তার যে বীরত্ব, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু শত শত শহীদের রক্তের বিনিময়ে। সিজার কি গলদের সঙ্গে যে লড়াই লড়েছিলেন, গলদের কি সিজার একাই পরাস্ত করেছিলেন? ইতিহাসে কিন্তু এমনভাবে লেখা হয় যেন সিজারের গরিমাটাই ছিল শ্রেষ্ঠ, তিনিই গলদেরকে পরাস্ত করেছিলেন। কিন্তু একা তো যুদ্ধ করা যায় না। কোনোদিন শুনেছ তোমরা যুদ্ধে একা রাজা যুদ্ধ করেছেন? কিন্তু তার সাফল্য, তার ব্যর্থতার কথাই কিন্তু ইতিহাস মনে রাখে, ইতিহাসে জায়গা পায়। কিন্তু সেই সৈনিকদের কথা, সেই শহীদদের কথা, তাদের কথা কিন্তু জায়গা পায় না। বিরাট আর্মাডা যখন ডুবে গিয়েছিল, বিরাট আর্মাডা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তখন স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন। এটা ইতিহাসে লেখা আছে। শুধু কি ফিলিপ কেঁদেছিলেন? সাধারণ মানুষ কি কাঁদেননি? সাধারণ মানুষের কান্নার কি কোনো দাম নেই? বের্টোল্ট ব্রেখট বারে বারে এই জায়গাগুলো ধরেছেন। রোমান সম্রাট, খুব বিখ্যাত মানুষ,
দ্বিতীয় ফ্রেডারিক 7 বছরের যুদ্ধে জয়লাভ করেছিলেন, এটা ইতিহাসে ফলাও করে লেখা আছে। ভেবে দেখো, বেট্রল ব্রেক্ট কিভাবে জায়গাগুলো ধরেছেন, এরকম 12টা ইমেল আছে। 7 বছরের যুদ্ধ জয়লাভ করেছিলেন। সেই 7 বছরের যুদ্ধ চালাতে যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন, যাদের নিষ্ঠা, যাদের সাহসিকতা, যাদের বীরত্ব দ্বিতীয় ফ্রেডারিককে 7 বছর ধরে যুদ্ধ লড়তে সাহায্য করেছিল, তারা কিন্তু ইতিহাসে জায়গা পেলেন না। এইভাবে বেট্রোল্ট ব্রেক্ট এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার মধ্যে সেই সমস্ত ছোট ছোট মানুষদের কথা, ইতিহাস যাদের ঠাঁই দেয় না, তুলে ধরেছেন। খুব তাৎপর্যপূর্ণ কবিতা সারা পৃথিবীর ইতিহাসে। আমরা এই কবিতাটি পাঠ্য অংশে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব, প্রশ্ন দেব, এমসিকিউ এসএকিউ তার থেকেই আমরা করতে পারবো। এবার আমি অডিওতে চলে যাচ্ছি। তোমরা সবাই দেখবে আমি পাঠ্য অংশটা পাঠিয়ে দিচ্ছি তোমাদের কাছে। আমি অডিওতে যাচ্ছি। আশা করি তোমরা পাঠ্য অংশটি সামনে রেখেছো। যদি সামনে নাও রেখে থাকো, তোমরা সেই পাঠ্য অংশটি সামনে নিয়ে নাও। না হলে আমি তো প্রত্যেকটা শব্দ ধরে ধরে বলবো, আজকে সামান্য একটু এগিয়ে রাখবো। পরের ক্লাসে আমি সম্পূর্ণ কবিতাটাই ভালোভাবে পাঠ্য অংশ ধরে ধরে বুঝিয়ে দেব এবং প্রশ্ন দিয়ে দেব। তো শুরু করা যাক। আমি পুরো বিষয়টাই তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, মূল কথাটি বলে দিয়েছি। এবার পাঠ্য অংশ ধরে ধরে এগোচ্ছি। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয় তোরণের ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করল সিজার? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। আজকে আমরা এই কবিতার এই প্রথম অংশটুকুই এগোনোর চেষ্টা করছি। প্রথম অংশটুকুই আমরা পড়ছি, শিখছি। দেখো, 7 দরজাওয়ালা বলতে আশা করি বুঝতে পারছো যে 7টি দরজা বিশিষ্ট। থিবস, থিবস খুবই বিখ্যাত। প্রাচীন যে মিশর, মিশরের একটা নগর, আর সেই নগরের নামকরণটা কিন্তু হয়েছিল ওই প্রাচীন গ্রিসের থেবাই শহরের অনুসরণে। তাহলে থিবস কথাটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে প্রাচীন মিশরের একটা নগর। বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? অর্থাৎ রাজারা তো কেউ নির্মাণ কাজে হাত লাগাতেন না। নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত থাকতেন তাদের কথা কিন্তু ইতিহাসে লেখা থাকে না, রাজার নাম লেখা থাকে। বারে বারে এই কথাটি ঘুরে ফিরে আসবে। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? ব্যাবিলনের কথা তোমরা সবাই জানো, যে প্রাচীন ইরাকের একটা ছোট্ট ছোট্ট শহর, যেখানে কিন্তু পৃথিবীর যে বিভিন্ন আশ্চর্য বস্তুগুলো আছে, সেই আশ্চর্য বস্তুগুলির অন্যতম একটি আশ্চর্য বস্তু, সেটি হচ্ছে ঝুলন্ত বাগান। সেই ঝুলন্ত বাগান কিন্তু আছে ব্যাবিলনে। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? সোনা ঝকঝকে আমি তোমাদের আগেই বলেছি পেরুর রাজধানী, এবং
একদম ঝাঁ চকচকে শহর, অত্যন্ত সমৃদ্ধ একটি নগর। সেই কারণে সোনা ঝকঝকে লিমা বলা হয়েছে। যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? তারা ঝকঝকে লিমাকে বানালো, কিন্তু তারা কিন্তু সেই ঝকঝকে বাড়িতে থাকার সুযোগ বা সৌভাগ্য তাদের হলো না। আমরা বাস্তব ক্ষেত্রেও দেখি তাই। যারা মাথার ঘাম পায়ে ফেলে এরকম পাকাপোক্ত বাড়ি তৈরি করেন, আমরা যেখানে থাকি অনেকেই, কিন্তু তাদের জায়গা হয় খোলা আকাশের নিচে, তাদের মাথার উপরে ছাদ থাকে না। যারা আমাদের খাদ্য যোগান দেন, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান, আমরা যাদের উৎপাদিত শস্যে ভরপেট খেতে পাই, তারাই হয়তো অর্ধাহারে অনাহারে থাকেন। এটা ইতিহাসের একটা অদ্ভুত দিক। যাই হোক, চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর তো সবাই জানো যে বিদেশি শত্রুর, মূলত হুনদের আক্রমণ থেকে চীনদের রক্ষা করাই ছিল এই প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য। পরবর্তী ক্ষেত্রে হান, সুই এবং মিং রাজত্বকালে এই প্রাচীর কিন্তু শেষ হয়েছিল। দীর্ঘদিন ধরে এই প্রাচীর তৈরির কাজ চলেছিল, এবং সেই রাজমিস্ত্রিদের খবর কি কেউ রেখেছে? কেউ রাখেনি। চীনের প্রাচীর কিন্তু সম্পর্কে সারা বিশ্বের মানুষ ওয়াকিবহাল আছে, ইতিহাসে সেটা জায়গা পেয়েছে। জয় তরুণের ঠাসা মোহনীয় রোম, ইউরোপ মহাদেশের একটা খুবই সম্ভ্রান্ত দেশ। জয় তরুণের ঠাসা, সেই জয় তরুণের ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো? সিজার। সেই সিজার রোমান সম্রাট, এনার পুরো নাম কিন্তু গাইয়াস জুলিয়াস সিজার, কিন্তু আমরা তাকে সিজার বলে জানি, জুলিয়াস সিজার বলে জানি। তোমরা জানো, বিখ্যাত সব তাকে নিয়ে লেখা আছে, সাহিত্য আছে, নাটক আছে। তার রোমেই জন্ম হয়েছিল। সে কাদের জয় করলো? সিজার। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? প্রাচীন গ্রিসের একটা বিশাল বাণিজ্য নগরী এটি। বাইজান্টাইন যে সাম্রাজ্য, তার রাজধানী। এর পরবর্তী নাম তোমরা জানো, ইতিহাসে পড়েছো, কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল হয়েছিল বর্তমানে তুরস্ক, যেটাকে বলি আমরা তুরস্ক। এই বাইজেন্টিয়াম সভ্যতা কিন্তু সমৃদ্ধ হয়েছিল সেপ্টিমিয়াস সেভেরাসের আমলে। খুব খ্যাতির শীর্ষে উঠেছিল সেই সময়টাতে বাইজেন্টিয়াম সাম্রাজ্য। এমনকি উপকথার আটলান্টিস, এটি উপকথায় বলে, প্রাচীন গ্রিক প্রবাদে উল্লেখ আছে, ওই জন্য উপকথা কথাটি ব্যবহার করেছেন কবি। এমনকি উপকথার আটলান্টিস, সেই রূপকথার আখ্যান, সেই রূপকথার আখ্যানে এই আটলান্টিসের কথা বলা আছে, যে সমুদ্র গর্ভে হারিয়ে যাওয়া একটি দ্বীপ। এটা উপকথায় আছে, রূপকথায় আছে। যখন সমুদ্র তাকে খেলো, অর্থাৎ সমুদ্র তাকে গ্রাস করলো, হারিয়ে গেল সমুদ্রের গভীরে, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। কৃতদাস সারা, তোমরা সবাই জানো যে এখন এ নিয়ে সারা পৃথিবী তোলপাড় হচ্ছে। আগেও হয়েছে কৃতদাস করে রাখা। সেই কৃতদাস যাবজ্জীবন দাসত্ব করার জন্য, যাকে অর্থের বিনিময়ে কিনে নেওয়া হয়। মানুষ কেনা বেচা, ভাবতেই কেমন লাগে যে কোন যুগে আমরা ছিলাম, বর্বরতা কোন পর্যায়ে গেলে আজও দেখো কালো মানুষদেরকে নিয়ে যেভাবে কথা বলছেন এবং তাদেরকে হত্যা করা হচ্ছে। সারা পৃথিবী জুড়েই তার আন্দোলনের ঢেউ উঠছে, প্রতিবাদের ঢেউ উঠছে, সোচ্চার হচ্ছেন মানুষ। যে আগলি বলতেই যে ছবি ছেপে দিচ্ছে বইয়ের মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যে, সেটা নিয়েও কথা উঠছে। সত্যি আমরা কবে সভ্য হব? আমরা কবে শিক্ষার আলোকে, প্রকৃত শিক্ষার আলোকে আলোকিত হব? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। পরের দিন এই কবিতাটি পুরোটাই আমি শেষ করে দেব। ধন্যবাদ।